প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ বিকেলে। সিইসির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। পোস্টাল ব্যালট বিতর্ক নিয়ে ইসির অবস্থান স্পষ্ট করার আহ্বান। আমাদের যে ব্যালটটা ছাপা হয়েছে সেখানে খুব পক্ষপাতমূলকভাবে অন্য একটা দলের মার্কাটা আগে দিয়ে আমাদেরটাকে এমনভাবে পিছনে দেওয়া হয়েছে যে ওটা অনেক ভোটার কনফিউজ হয়ে যাবে। বিএনপির ধানের শীষ কেন ভাঁজের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। এটার ওনারা একটা প্রতিকারও করবে যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। ইসির সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি হবে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন। আপিল বিভাগের রায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে 100-র বেশি আসনে প্রার্থী মাত্র 5টি দলের। নতুন নিবন্ধিত 12টি দলের নামমাত্র প্রার্থী, সর্বনিম্ন একজন। আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ মত বিশ্লেষকের। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল পালানোর সব পথ তৈরি করেছিল আগেই। পরিবারের ভরণ পোষণে কিনে রাখেন 65 লাখ টাকার সঞ্চয়পত্র, স্ত্রীর স্বীকারোক্তি। বাড়তি আমদানির অনুমতি দিতে দেরি করায় এলপিজি সংকট, দাবি ব্যবসায়ীদের। ভিন্ন মত বিইআরসি চেয়ারম্যানের। রমজানে গ্যাস সংকট না হওয়ার আশা। বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। 21 জানুয়ারি কার্যকর। সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতে এই পদক্ষেপ। এবং ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য, পরিচালক নাজমুলকে বিসিবির শোকজ। প্রতিবাদে মাঠে যাননি খেলোয়াড়রা। শুরু হয়নি বিপিএল এর ম্যাচ, হতাশ দর্শকরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বিকেল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্র বলছে, আসন্ন জাতীয় নির্বাচন ও আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দেশে ফেরার পর প্রথমবার সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের। এর আগে গত বছর মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তারা। দেশের বর্তমান আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিছুদিন ধরেই বেশ উদ্বিগ্ন। এক্ষেত্রে নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন বলে জানা গেছে। আগারগাঁওয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। তারা তাদের ব্যাখ্যাটা দিবেন আপনাদের কাছে। আমার মনে হয় আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, তাদের সময় মতো দেবেন। আর আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়। সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না, এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা বলছি পুনর্বিবেচনা করা দরকার। আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে,
সুতরাং এই বিষয়টা বিবেচনায় নেয়া, কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি, সহজতর করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে। আরও দুই একটি বিষয় আমরা আলোচনা করেছি, সেটা প্রেসে বলা ঠিক হবে না। আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি, আলোচনা করেছি। আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে, এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাবজুডিস হবে, সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না। আমাদের লয়ার আছে, ইনি এগুলো অ্যাড্রেস করবেন। আমার মনে হয় আমার আর কিছু বলার নেই। সন্ধ্যায় তো চেয়ারপারসনের সাথে প্রধান উপদেষ্টা একটা বৈঠক আছে, এই বিষয়টা এখানের সাথে রিলেটেড না, অন্য কোনো অনেকে বিষয় জানতে থাকলে বলো। এই যে আচরণবিধি এখন যে মানা হচ্ছে না, এর আগে আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এখনো বিভিন্নভাবে প্রচারণা করছেন, তাদেরকে শোকজ করা। এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে বলেছি আগে, নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছেন ব্যক্তিগত, এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল না, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যও ছিল না। 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো, কবর জিয়ারত করার উদ্দেশ্যে ছিল। আমরা আচরণবিধির কারণে নয়, নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা স্থগিত করেছি। এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায়, তাতে করে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হচ্ছে। কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার, তা আমরা আশা করব তারা এগুলো অ্যাড্রেস করবে। ধন্যবাদ। ওনারা ব্যাখ্যা দিবেন, পোস্টাল ব্যালটের ব্যাপারে ওনারা ব্যাখ্যা দিবেন। এবং আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদেরকে বলা উচিত, তা হলো পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি, কারণ সমস্ত মার্কাগুলো দিয়ে তো পোস্টাল ব্যালট সব কনস্টিটিউয়েন্সিতে পাঠানোর প্রয়োজন নেই দেশের মধ্যে সম্ভব, এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয়। আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে, সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি। আশা করি সেটা তারা গ্রহণ করবেন, যেহেতু এটা যৌক্তিক, তারা বিবেচনা করবেন। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে। এর আগে পোস্টাল ব্যালট বিতর্ক নিয়ে ইসিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানায় বিএনপি। দ্রুত সমস্যা সমাধানেরও দাবি নেতাদের। গণতান্ত্রিক উত্তরণে সুষ্ঠু নির্বাচনে যেন ব্যত্যয় না হয় এ বিষয়েও সতর্ক করেন দলটির নেতারা। পোস্টাল ব্যালট লেভেল প্লেইং ফিল্ড সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশন এবং সরকারের সমালোচনায় বিএনপি নেতারা। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সিটির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, পোস্টাল ব্যালট নিয়ে কারসাজি ঠেকাতে সতর্ক থাকতে হবে ইসিকে। চট্টগ্রামে দোয়া মাহফিলে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা বলেন, পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক উপরে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে তৈরি হওয়া বিতর্ক ইসিকে পরিষ্কার করে জনগণের কাছে প্রকাশ করতে হবে। বিএনপির ধানের শীষ কেন ভাঁসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবেন। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে। অন্য একটা দলের মার্কাটা আগে দিয়ে আমাদেরটাকে এমনভাবে পিছনে দেওয়া হয়েছে যে ওটা অনেক ভোটার কনফিউজ হয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সব শ্রেণী পেশার কল্যাণে কাজ করেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে প্রবাসীদের মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। যারাই দায়িত্বে আসবে তাদেরকে আপনারা বলতে পারেন যে আমরা চাই যে প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য রাষ্ট্র
এই কাজ করুক। বেগম খালেদের যে স্মরণে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী দলের কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সুষ্ঠু নির্বাচনে ব্যত্যয় ঘটলে গণতন্ত্রের উত্তরণে ব্যাঘাত ঘটবে, হুমকিতে পড়বে দেশের সার্বভৌমত্ব। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে চলছে ষষ্ঠ দিনের আপিল শুনানি। আজ শতাধিক আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেকে, বাতিল হওয়ায় ক্ষোভ জানান কেউ কেউ। জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ২৭ দিন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয় ষষ্ঠ দিনের আপিল শুনানি। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেক প্রার্থী। বাতিল হওয়া প্রার্থীরা জানান অভিযোগ, সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানান তারা। আমাদের আপিলটা মঞ্জুর করেছে এবং রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে তার মনোনয়ন অ্যাকসেপ্ট করতে। রিটার্নিং কর্মকর্তাদের তাদের দুর্বলতার কারণে আজকে আমাদের আবার আপিল করতে হয়েছে, আবার নির্বাচন কমিশন আসতে হয়েছে। আমার মনোনয়ন ফেরত পেয়েছি, আমি নির্বাচন এখন বৈধ প্রার্থী। শুনানিতে দ্বৈত নাগরিকের অভিযোগে কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত রেখেছে ইসি। সঙ্গে সঙ্গে সেই রায়টি দিয়ে দিচ্ছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ 298 আসনের সঙ্গেই হচ্ছে পাবনা 1 ও পাবনা 2 আসনের ভোট। প্রধান বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত সপ্তাহে সীমানা জটিলতায় এ 2 আসনের ভোটের কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে কুমিল্লা 2 আসনের সীমানা নিয়েও আদালতের রায় রয়েছে। তবে কুমিল্লা 2 আসনের বিষয়ে কাগজপত্র এসি সচিবালয়ে না আসায় সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। 68 অর্থাৎ পাবনা 1, জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2, দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। এবং সেটা কবে? 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবের পক্ষে আমরাও একই যুক্তিতর্ক তুলে ধরেছি। কারণ নির্বাচন না হলে যে অচল অবস্থা, নতুন করে শিডিউল করতে হবে এবং বিদেশিদের কাছ থেকে ব্যালটের যে পোস্টাল ব্যালটের একটি ব্যাপার রয়েছে, সবকিছু বিবেচনা করে আমরা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। স্থগিত হওয়া পাবনা 1 ও 2 আসনের সংসদীয় নির্বাচনের নিয়ে ইসি প্রকাশিত গ্যাজেটের বিরুদ্ধে আজ লিভ টু আপিল করা হয় এবং সেখানে তার শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ একটি আদেশ জারি করেন। সেখানে বলা হয় 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে, জাতীয় নির্বাচন, সেটি করতে পাবনা 1 ও 2 আসনের প্রার্থীদের কোনো বাধা নেই এবং সেটি বলে কিন্তু আদেশ জারি করা হয়। অর্থাৎ একটু জানাই যে সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। এক্ষেত্রে জানাই আজকে যে শুনানি হয় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এবং পাবনা 1 ও 2 আসনের যে বিএনপি এবং জামাতের প্রার্থীর আইনজীবীরা ছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং শুনানি শেষে তারা আমাদেরকে জানিয়েছে নির্বাচন যেহেতু খুবই সামনে আর 1 মাসও হাতে নেই, সেই 1 মাসের ভেতরে আসলে যে পুরো প্রক্রিয়াটা আছে নির্বাচনে সেটি কিন্তু চলছে এবং এই যে ইসির যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল তার যদি কার্যকর হতো সেক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা ছিল বলে আসলে শঙ্কা প্রকাশ করেছেন সেই যে আইনজীবীরা আছেন তারা। এবং একটু জানাই এর আগে এই যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তটি হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আপিল করেন জামাতের এক প্রার্থী পাবনা 1 আসন থেকে নজিবুর রহমান এবং তার এই আপিলের প্রেক্ষিতেই কিন্তু আজকে শুনানি হয়েছে এবং সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের যে নির্বাচন স্থগিত রাখা হয়েছিল সেটি কিন্তু নির্দেশ দিয়েছিল চেম্বার আদালত এবং আজকে তারই একটি শুনানি হয়েছে যেখানে আসলে স্পষ্টই বলা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি আসন্ন যে জাতীয় নির্বাচনটি রয়েছে সেই নির্বাচন করতে পাবনা 1 ও 2 আসনের যে প্রার্থীরা আছে তাদের কোনো রকমের বাধা নেই। এই ছিল আমার কাছ থেকে হাইকোর্ট থেকে। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ইসি নিবন্ধিত 51টি রাজনৈতিক দল। 100-র বেশি আসনে প্রার্থী দিতে পেরেছে মাত্র 5টি দল। সবচেয়ে বেশি 293টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে জামাত 276টিতে। আর গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত নতুন দলের মধ্যে সবচেয়ে বেশি 104 আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। আর একজন করে প্রার্থী দিয়েছে 3টি দল। বিশ্লেষকদের মতে আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত দলগুলো। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 60টি। এর মধ্যে 8টি দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। আর চূড়ান্তভাবে বাতিল না হলেও স্থগিত আছে আওয়ামী লীগের নিবন্ধন, অর্থাৎ এই দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। 51টি দলের 2051 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে। এসব দলের মধ্যে 37টি দল 2025 সালের গণ অভ্যুত্থানের আগেই নিবন্ধিত। আর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধন পেয়েছে 14টি রাজনৈতিক দল। মাত্র 5টি দল 100 আসনের উপর প্রার্থী দিয়েছেন। সবচেয়ে বেশি 293টি আসনে দলীয় প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। জামায়াত দিয়েছে 276টি আসনে। আর 268 আসনে প্রার্থী দিয়ে তৃতীয় স্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে 300 আসনের মধ্যে 1টি করে আসনে প্রার্থী দিতে পেরেছে গণতন্ত্রী পার্টি, সম অধিকার পার্টি, বাংলাদেশ ন্যাপ। আর 10টির কম আসনে প্রার্থী দিতে পেরেছে 20টি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, নিবন্ধন পরবর্তী সময়েও দলগুলোকে পর্যবেক্ষণে রাখা উচিত। যদি রাজনৈতিক কার্যক্রমে তারা না থাকে, নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা যদি অ্যাটলিস্ট 1/4 আসনেও যদি তারা না দিতে পারে, নিবন্ধন টিকায় রাখতে হলে তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম থাকতে হবে। কমিশন প্রতিনিয়ত তাদের মনিটর করা উচিত। শর্ত পূরণ না করার জন্য রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিল করতে পারে। কত পার্সেন্ট ভোট একটা রাজনৈতিক দল পেয়েছে সেটা দেখে ডিরেজিস্ট্রেশন করার একটা ইয়ে থাকলে ভালো। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধিত 14টি দলের মধ্যে 104টি আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। 53 আসনে প্রার্থী দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা এবি পার্টি। 44টি আসনে প্রার্থী দিয়ে তৃতীয় অবস্থানে আছে এনসিপি। যে নির্বাচন কমিশন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি দলগুলো। একটা সরকারকে সরিয়ে আরেক সরকার আসা, এইগুলি ছক বাঁধা জায়গায় চলে না। একটা ইস্যুতে কাজ করে এসে সেই ইস্যুটার বড়াতে বিপ্লব তৈরি করে কে কি কাজ করেছে সেটা আমরা এখনো জানি না। নতুন রাজনীতি দল সৃষ্টি করার মধ্য দিয়ে তারা যে ধরনের অনৈতিক রাজনীতির সূচনা করেছে, এইটা থেকে মানুষ তাদের প্রতি কোনোভাবেই, আমার মনে হচ্ছে যে মানুষ তাদের প্রতি আস্থাশীল না। এবার কোনো দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নিজের দল ছেড়ে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করাকে রাজনৈতিক দুর্বলতা বলে মনে করছেন এই পর্যবেক্ষক। এখানে আদর্শের ভিত্তিতে কাজ চলে না। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ, 7 কলেজের শিক্ষার্থীদের বন্ধ যান চলাচল। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচার শুরু হবে কিনা এ বিষয়ে 21 জানুয়ারি সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এদিন মামলা থেকে অব্যাহতি চেয়ে জয় ও পলকের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। এর আগে অভিযোগ গঠনের শুনানি শেষ করেন রাষ্ট্রপক্ষ। এদিন জুনায়েদ আহমেদ পলক ট্রাইব্যুনালকে জানান, তিনি ইন্টারনেট বন্ধ করেননি, শিক্ষার্থীদের পক্ষে গোপনে ও প্রকাশ্যে কাজ করেছেন বলেও দাবি করেন। এমনকি 2 আগস্ট পদত্যাগ করতে চেয়েছিলেন বলেও জানান তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিলেন আগেই, ব্যবস্থা করেছিলেন পরিবারের ভরণ পোষণেরও। হত্যাকাণ্ডের 1 মাস আগে এনআরবিসি ব্যাংক থেকে স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার নামে কেনেন 65 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। দেশের বাইরে পালাবেন জানিয়ে সেই সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিলেন। ডিবির কাছে স্বীকারোক্তি দিয়ে এসব তথ্য জানান স্ত্রী সামিয়া। মাসুদুর রহমানের রিপোর্ট।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার পর থেকে আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকে তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি। 53টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংকে থাকা 65.5 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে 65 লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামবো আমরা। খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক 1 মাস আগে কেন ফয়সাল 65 লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা সময় সংবাদের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ব্যবসার কথা বলে 2023 সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ওনার সাথে তো আরও অনেক পার্টিরা সবসময় লেনদেন হতো, চলাফেরা করতো। কখনো তো আমাদের কাছে মনেই হয় না যে এই ব্যক্তি ব্যাপার এরকম একটা অভিযোগ উঠতে পারে। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপলসফট আইটির নামের হিসাবে গত বছরের 3 নভেম্বর জমা হয়েছে 42 লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে 4 নভেম্বর অ্যাপলসফট আইটির হিসাব থেকে 65 লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ফলো দি ফ্লো অফ মানি, তারা এই প্রিন্সিপাল মেনটেন করে দেখতে পায় তার স্ত্রীর অ্যাকাউন্টে বেশ বড় রকমের টাকা লেনদেন হয়েছে ইমিডিয়েট আগে এই ঘটনার। তো সেই টাকা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফ্রিজ করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। কেউ ঘটনার পরবর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে, অস্ত্র সরবরাহ করেছে কেউ, এবং অস্ত্রগুলো লোকানোর ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছে। সেগুলো আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী যার যার ভূমিকা সেই ভিত্তিতেই আমাদের চার্জশিট দাখিল করা হয়েছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজির আবেদন করেছে বাদীপক্ষ। ঢাকার সিএমএম আদালতে শুনানিতে তদন্তে গাফিলতির অভিযোগ তোলেন আইনজীবী। বলেন, এখনও হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডকে চিহ্নিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পক্ষে এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয়া সম্ভব না বলে দাবি করেন তারা। আইনজীবী বলেন, ফয়সাল করিমের সঙ্গে ষড়যন্ত্রকারীদের সংশ্লিষ্টতার বিষয়েও স্পষ্ট কিছু জানায়নি ডিবি। আবেদন পর্যালোচনা করে আদেশ পরে দেয়া হবে বলে জানান আদালত। খেলার খবর, বিসিবি পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও বিপিএল-এর ম্যাচ খেলতে মাঠে যাননি ক্রিকেটাররা। ক্রিকেটারদের নিয়ে বেফাঁস বক্তব্যের বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে 48 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিসিবি। এদিকে ঢাকা পর্বে বিপিএল-এর প্রথম ম্যাচ দুপুর 1টায় শুরুর কথা থাকলেও এখনও মাঠে যাননি ক্রিকেটাররা। বিপিএল-এর 6 ফ্র্যাঞ্চাইজি নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশ স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের সমর্থকরা। এই মুহূর্তে বনানীতে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল এবং মিরপুর স্টেডিয়ামে আছেন সাজিদ মুসাহিদ। সরাসরি প্রথমে যাচ্ছে শিমুলের কাছে। সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল সাইটগুলোতে একটা ছবি সম্প্রতি সময়ে ভাইরাল হয়েছে কিছুক্ষণ আগে। আমিনুল ইসলাম বুলবুলের, তিনি আসলে মিরপুরের সেন্টার উইকেটের পাশে দাঁড়িয়ে আছেন একা, পুরো স্টেডিয়াম ফাঁকা। বলা যায় যে ম্যাচটি একটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এই উইকেটেই খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বয়কটের কারণে ক্রিকেটারদের পিছিয়ে গেছে এবং সেই পেছানোটা 3টা বাজে সময় দিয়েছিল বিসিবি পরবর্তীতে আয়োজনের। এখন প্রায় 2:30টার কাছাকাছি বেজে গেছে। আধা ঘন্টা আগে টস
অনুষ্ঠিত হয়, কিন্তু আমরা দেখেছি যে নোয়াখালীর ক্রিকেটাররা এখন কিন্তু এই হোটেলে অবস্থান করছে। চট্টগ্রামের ক্রিকেটাররাও সিলেটে অবস্থান করছে। চট্টগ্রামের ম্যানেজমেন্ট আপনারা জানেন যে বিসিবির মাধ্যমে পরিচালিত হচ্ছে, তারপরেও আসলে ক্রিকেটাররা ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু তাদের সতীর্থদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াকেই সমর্থন করেছে এবং কি সেই দাবি দেওয়ার পক্ষে অনড় থেকে মাঠে যাননি। তাদেরকে বলা হয়েছিল মাঠে যাওয়ার জন্য, বাসে ওঠার জন্য, তবে তারা বাসে ওঠেনি, নামেনি। তবে 3টা বাজে যে সময়টা দেওয়া হয়েছে সেটা আমি আগের লাইভেও বলছিলাম যে হয়তোবা এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে না। এখন হয়তোবা আমরা যেমনটা দেখছি যে গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তাদের মধ্যে একটা হুড়ুহুড়ি অবস্থা তৈরি হয়েছে। হয়তো যে প্রেস কনফারেন্সটি কোয়াবের পক্ষ থেকে ডাকা হয়েছে সেই প্রেস কনফারেন্সটি মনে হচ্ছে যে এখনই শুরু হবে। মিথুন যিনি কিনা কথা বলার কথা রয়েছে এখানে, আমরা যেটা দেখেছি যে অপেক্ষা করছিলেন মূলত হচ্ছে বোর্ডের যে পরিচালক রয়েছেন ইফতেখার মিঠু, যিনি সদস্য সচিব বিপিএল গভর্নিং কাউন্সিলের, তার জন্যই অপেক্ষা আসলে আমরা দেখছিলাম। তিনি আসলে তার সঙ্গে কথা বলে মিথুন আসলে ভেতরে প্রবেশ করেছেন। আমরা যদি দেখি যে কোয়াবের প্রেসিডেন্ট মিথুন এসেছেন এবং কি নাজমুল হোসেন শান্তকে আমরা দেখতে পাচ্ছি ভেতরে প্রবেশ করছেন। তারা প্রেস কনফারেন্স কন্টিনিউ করবেন, যেটি আসলে 1টা বাজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নোয়াখালী টিমের ক্রিকেটারকে দেখছি জাকের আলী, তিনিও এসেছেন। তারা আসলে আসছেন এবং কি বসছেন কথা এই প্রেস কনফারেন্স কন্টিনিউ করার জন্য। আমরা প্রেস কনফারেন্সে কি কথা বলবে আমরা সেটাও শুনবো পরবর্তীতে। তবে তার আগে একটু মিরপুরের অবস্থা জেনে আসছি। সেখানে সহকর্মী সাজিদ মুস্তাহিদ রয়েছেন, তার কাছ থেকে জেনে এসে আমরা ব্রিফিংটাও শোনার চেষ্টা করব। আসলে মাঠে কিন্তু এখনো দর্শকরা অপেক্ষা করছেন যে ম্যাচ শুরু হওয়ার কিন্তু শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টায়, প্রায় 3টা বাজতে চলেছে। সবাই কিন্তু আরও অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে হোটেল শেরাটনে যে কোয়াব প্রেস কনফারেন্স করবে সেখানে তারা কি ঘোষণা দেয়, এবং সবাই কিন্তু প্রত্যাশা করছেন, যেহেতু সমর্থকরা এখনও মাঠে আছেন, তাদের কিন্তু একটাই প্রত্যাশা যে তারা যে বয়কট করেছেন আজকের বিপিএলের ম্যাচ সেই অবস্থান থেকে সরে আসবেন এবং মাঠে আসবেন খেলোয়াড়রা এবং ম্যাচগুলো মাঠে করবে। আমরা কিন্তু দেখেছি এরই মধ্যে অনেক সমর্থক মাঠের ভেতরে চলে গেছেন, কিছু সমর্থক মাঠের বাইরে দাঁড়িয়ে আছেন। গেটগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, সমর্থকদের এখন আপাতত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মাঠের ভেতরে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে অনিবার্য কারণবশত খেলা এখন শুরু করতে পারেনি গভর্নিং কাউন্সিল। তবে আমরা যেটা জেনেছি যে বিসিবির বেশ কয়েকজন পরিচালক কিন্তু এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন গত মধ্যরাত থেকে শুরু করে আজকে সকালে, এবং আমিনুল ইসলাম বুলবুল নিজে কিন্তু ফোনে কথা বলেছেন। তিনি বেশ কয়েকজন পরিচালককেও কিন্তু পাঠিয়েছেন কোয়াব এবং মোহাম্মদ মিঠুন বা যারা আছেন জাতীয় দলের ক্রিকেটার সবার সঙ্গে কথা বলে তাদের এই বর্জনের অবস্থান থেকে সরে আসার জন্য, এবং অনেকে কিন্তু এই বর্জনের এই সিদ্ধান্তটাকে ভালোভাবে নেননি ক্রিকেটাররা। একই সঙ্গে নাজমুল ইসলাম যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকেও কিন্তু অনেকে সেটার প্রোটেস্ট করেছেন যে একজন ক্রিকেটারদেরকে নিয়ে ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা কিন্তু আসলে এভাবে মন্তব্য করতে পারেন না। দুপক্ষকেই আসলে সহনশীল আচরণ করার অনুরোধ জানিয়েছেন এবং সবার কাছে কিন্তু এটাই প্রত্যাশা যে খেলাটা সবার ঊর্ধ্বে, ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তা তাদের মধ্যে যে দ্বন্দ্ব এর ঊর্ধ্বে খেলাটাকে রাখার কিন্তু সবাই অনুরোধ করেছেন। এবং সমর্থকরা কিন্তু বলছেন যে আজকে তারা মাঠে আছেন, যেহেতু 2টো ম্যাচ রয়েছে, তারা প্রত্যাশা করছেন হয়তো বা কার্টেল ওভার করেও যদি কিছু ম্যাচ 2টো মাঠে গড়ানো যায় তবে কিন্তু তারা খুশি হবেন। কারণ বাংলাদেশের ক্রিকেটের প্রাণ কিন্তু এই সমর্থকরা, তারা এসেছেন খেলা দেখতে ঢাকায় এই চলতি মৌসুমে ফর দ্য ফার্স্ট টাইম। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ম্যাচ মাঠে করেনি। এবং অনেকে কিন্তু বলছেন যে যেভাবে ক্রিকেটার আসলে বেশ কঠোর অবস্থান নিয়েছেন, এটা যদি তারা নিজেদের অবস্থান থেকে সরে না আসেন তবে কিন্তু দীর্ঘমেয়াদে আমরা বলতে পারি যে বাংলাদেশের ক্রিকেটে একটা বড় একটা বাজে একটা প্রভাবও পড়তে পারে। তো দুই পক্ষকেই কিন্তু আমরা জানি যে একটু সহনশীল আচরণ করতে হবে। এরই মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে নাজমুল ইসলামকে, এবং তাকে কিন্তু গণমাধ্যমে কথা বলতেও একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তো আমার কাছে আপাতত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বনানী ও মিরপুরে। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। দুপুর 1টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে 7 কলেজকে একত্রীকরণ করে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবি জানান, নইলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। গেল বছর ডিসেম্বরেও একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে সময় চলতি বছর জানুয়ারিতে অধ্যাদেশ জারির কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি।
এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। অধ্যাদেশের দাবিতে আজকে থেকে দ্বিতীয় দিনের মতো 7 কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি সায়েন্স ল্যাব মোড় থেকে। আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স অবিলম্বে জারি করতে হবে। অর্থাৎ আজকে সপ্তাহের শেষ দিন, শেষ কর্মদিবসে ক্যাবিনেটের যে বৈঠক রয়েছে, ঠিক সেই মন্ত্রিসভার সেই বৈঠকে আজকে যে অর্ডিন্যান্সের বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটুকু আশা করছেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সড়কের দুই পাশেই কিন্তু যান চলাচল বন্ধ, পাশাপাশি ভোগান্তিও দেখা গেছে। যেহেতু যান চলাচল বন্ধ থাকায় লোকজন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছে, তারা এটি নিয়ে তীব্র ক্ষোভও জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এইভাবে জনগণকে জিম্মি করে কষ্ট দিয়ে আসলে এই ধরনের আন্দোলন যৌক্তিক নয়। যদিও এর পাল্টা যুক্তি দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে সরকার আন্তরিক হয়ে যদি তাদের যে অধ্যাদেশের যে বিষয়টি সেটি মেনে নিলেই তারা রাজপথ ছেড়ে দিবেন। আমরা এখানে আসার পর যে আন্দোলনরত যে শিক্ষার্থী, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছে, আজকে বিকাল 4টার মধ্যে ক্যাবিনেট থেকে যদি অধ্যাদেশ জারি না হয়, সেক্ষেত্রে তারা বিকেল 4টার পরে প্রধান উপদেষ্টা যে কার্যালয়, অর্থাৎ লং মার্চ টু যমুনা কর্মসূচিও তারা ঘোষণা দিয়েছে। অর্থাৎ তারা বলছে যে যদি দাবি আদায় না হয়, তারা এখান থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং আরেকটু জানাতে চাই, আজকে এই আন্দোলনে আসলে রাজধানীতে 7 কলেজ রয়েছে, সেই 7 কলেজের শিক্ষার্থীরা একত্রতা পোষণ করেছে এবং এরই ধারাবাহিকতায় আজকে আরও 2টি পয়েন্টে, অর্থাৎ টেকনিক্যাল মোড় এবং মহাখালীর ওই অংশটাতেও তারা সড়ক অবরোধ করেছেন এবং তারা সেখানেও দাবি জানাচ্ছেন। তাদের যে দাবিটুকু, অর্থাৎ অর্ডিন্যান্সের যে বিষয়টি, সেই অর্ডিন্যান্স জারি না হলে তারা রাজপথ ছাড়বেন না এবং তারা এখানে অবস্থান নেবেন। প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মুখে লং মার্চ কর্মসূচি পালন করবেন। তো এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সায়েন্স ল্যাব মোড়ে। দুপুরের সময় আরও থাকছে। মার্কিন হামলার আশঙ্কায় 5 ঘন্টা বন্ধ রাখার পর খুলল ইরানের আকাশপথ। তেহরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেওয়ার ঘোষণায় হুঙ্কার ছেড়ে হঠাৎ নরম ট্রাম্প। দেরিতে আমদানির অনুমতি দেওয়া এলপিজির সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ভিন্ন মত বিইআরসি চেয়ারম্যানের। বলছেন, যারা বাড়তি এলপিজি আনতে চেয়েছিল তাদের সুযোগ দেওয়া হয়েছে। চলতি মাসে 1.5 টন এলপিজি দেশে আসতে পারে জানিয়ে চেয়ারম্যানের আশা, রমজানে কোনো সংকট হবে না। এলপি গ্যাসের দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে চরম নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না এই জ্বালানি। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে উঠে আসে সাম্প্রতিক বাজার পরিস্থিতিও। আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি প্রশ্ন রাখেন, 1300 টাকার এলপি গ্যাসের জন্য কেন 2500 টাকা গুনতে হবে গ্রাহককে? এ সময় দাম নির্ধারণ পদ্ধতি আরো স্বচ্ছ করার দাবি জানান তিনি। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার? সেই জন্যই তিতাসের ইন্সপেক্টরদের, তাদের লাইনম্যানদের 4টা 10টা 15টা বাড়ি হয়। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আলোচনায় জ্বালানি খাতে জনবান্ধব নীতিমালা ও বাজারে শৃঙ্খলা ফেরানোর উপর জোর দেন রাজনীতিকরা। জ্বালানি খাত খালি এলপিজি না, আমাদের গ্যাস উৎপাদন সহ অন্য গ্রিন এনার্জি, অন্যান্য খাতের টোটাল কম্বিনেশনের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার বলে আমরা মনে করি। আগামীতে রাজনৈতিক দলগুলো এবং যে সরকার ক্ষমতায় আসবে, তারাও এই খাতকে উপেক্ষা করতে পারবে না। এক্ষেত্রে একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন দরকার এবং অবশ্যই সেটা করার ক্ষমতা রাখেন নীতি নির্ধারকরা, এবং তারা হয় বোঝেন না অথবা বুঝেও করতে চান না। এ সময় চলমান সংকটের জন্য বিইআরসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপিজি আমদানিকারকরা। জানান, আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার। আমাদেরকে ট্যাঙ্ক করার জন্য জায়গা করে দেন। আমাদের প্রাইভেট সেক্টর করতে সময় লাগবে না, এটা 2 বছরের কাজ, ইট ক্যান বি ডান। বা 3 বছরে যদি সময় দেয়, বাংলাদেশের এলপিজি সেক্টরে আপনার আনইন্টারাপ্টেড কার্গো ডিসচার্জ করা, আনইন্টারাপ্টেড কার্গো দেওয়া সম্ভব হবে।
তবে অভিযোগ নাকচ করে বিইআরসি চেয়ারম্যান বলেন, যারা বাড়তি আমদানি করেছে তাদের বাধা দেওয়া হয়নি। যে ওনারা যেন সর্বোচ্চ চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা। এই মাসে যদি 1,50,000 টনও চলে আসে, আমার ধারণা দ্যাট উইল ইজ দ্য প্রেজেন্ট প্রবলেম। এবং ফেব্রুয়ারি কার্গোটা যেন ওনারা এনশিওর করেন। ওনারা জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন, তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। এলপিজির আমদানি বাড়ায় রমজানের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন বিইআরসি চেয়ারম্যান। আশা করি যে ওনারা এটা সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কাটছাঁট করেও প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে পড়ছে সরকার। গেল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এডিপিতে ব্যয়ের হার 17.54%, যা আগের 4 অর্থ বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন। এজন্য বেসরকারি খাতে বিনিয়োগ স্থবিরতাকে দায়ী করে বিদেশি ঋণ নির্ভর প্রকল্প এগিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। MS আরিফিনের রিপোর্ট। সংশোধিত উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় 15% কমানো হলো। গেল সোমবার দেশের উন্নয়ন বাজেটে স্মরণকালের সবচেয়ে বেশি 30,000 কোটি টাকা কাটছাঁট করার 2 দিন পর বুধবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর প্রতিবেদনে আরও স্পষ্ট হলো প্রকল্প বাস্তবায়নে কতটা পিছিয়ে সরকার। গেল জুলাই থেকে ডিসেম্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে বরাদ্দের 17.54%, যা গেল 4 অর্থ বছরের প্রথম 6 মাসের তুলনায় সর্বনিম্ন। 6 মাসের গড় বাস্তবায়ন 17.5-তে ঠেকলেও ব্যয়ের হিসাবে 10%ও ছুঁতে পারেনি এমন বিভাগ মন্ত্রণালয় রয়েছে 11টি। 20% পৌঁছায়নি 27টি বিভাগ ও মন্ত্রণালয়। সর্বোচ্চ ব্যয় করে এগিয়ে রয়েছে খাদ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় ও IMED নিজেই। অর্থনীতিকে গতিশীল করার জন্য, আপনার কনজামশন এক্সপেন্ডিচার বাড়ানোর জন্য, আপনার জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচি একান্ত অপরিহার্য। সুতরাং যে আপনার যে বৈদেশিক ঋণ নিয়ে যে প্রকল্পগুলো চলমান ছিল এবং যে প্রকল্পগুলো চলমান রয়েছে, সেই প্রকল্পগুলো সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং বৈদেশিক ঋণ নিয়ে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলো থেকে রিটার্ন যাতে আসে, সেই প্রকল্পগুলোই কিন্তু এখন চলমান রাখা উচিত। চলতি অর্থ বছরে এডিপির আকার 2,38,000 কোটি টাকা ধরা হলেও বাস্তবায়ন খরায় প্রথমার্ধ শেষে সংশোধিত এডিপি ঠিক করা হয়েছে 2,08,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আবারও খেলার খবর। বনানীতে BPL এর 6 ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের ডিরেক্টর, সম্মানিত বোর্ড ডিরেক্টর যে বিষয়টা নিয়ে এত কিছু, মানে ক্রিকেটারদের আজকে আসলে জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন, তো জিনিস দুঃখজনক। এবং এটা নিয়ে আমরা, আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছি। আমরা ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার। ক্রিকেটারদের এটা শুধু ক্রিকেটার না, আসলে ক্রিকেট সরাসরি যুক্ত ছিলাম বনানীতে। ত্রুটিপূর্ণ সংযোগের জন্য আমরা দুঃখিত। দেশের বাইরের খবর। ইরানে বিক্ষোভকারীদের হত্যা মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিন ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহলভিকে চমৎকার মানুষ বললেও ক্ষমতা দখলে জনসমর্থন আদায় করতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। ইরান ইস্যুতে এবার কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, দেশটিতে বিক্ষোভকারীদের হত্যা বন্ধের পাশাপাশি আটক কিংবা গ্রেফতার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
আমাদের বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানানো হয়েছে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে, কোনো মৃত্যুদণ্ডের পরিকল্পনা নেই। এর আগে ট্রুথ সোশ্যালে এক বার্তায় ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। এদিন ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহলভির প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি চমৎকার মানুষ, তবে ক্ষমতা দখলের জন্য ইরানের অভ্যন্তরে জনগণের সমর্থন আদায় করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ট্রাম্পের বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানান সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা তেহরানের নেই। টানা কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। এর মধ্যেই দেশটিতে যে কোনো সময় হামলার হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগে নির্দেশ দেওয়া হয়। পোল্যান্ড, ইতালি, স্পেন সহ আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের এই নির্দেশ দিয়েছে। ইরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাজ্য। এ পরিস্থিতিতেই ইরানে হামলা হলে যুদ্ধের জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে বুধবার গভীর রাতে হঠাৎ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিলেও কয়েক ঘন্টা পর আবারও খুলে দিয়েছে ইরান। প্রায় 5 ঘন্টার মতো বন্ধ থাকে ইরানের আকাশসীমা। এই সময়ের মধ্যেই চরম বিপাকে পড়ে ভারতীয় বেসরকারি বিমান সংস্থাগুলো। বিবৃতিতে জানানো হয় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইস জেটের বহু আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন ঘটেছে এবং অনেক ফ্লাইট বাতিলও করতে হয়েছে। বৃহস্পতিবার সকালেও যুক্তরাষ্ট্রগামী অন্তত 3টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এর আগে গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে এবং ইসরায়েল হামাস সংঘাতের সময় ইরান একাধিকবার আকাশসীমা বন্ধ করে দেয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি, ইসির কাছে সমাধান চাইলেন নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ বিকেলে। নির্বাচনে 100-র বেশি আসনে প্রার্থী মাত্র 5টি দলের। নতুন নিবন্ধিত 12টি দলের নামমাত্র প্রার্থী, সর্বনিম্ন 1 জন। আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ মত বিশ্লেষকের। এবং বিসিবি পরিচালক কাণ্ডে উত্তপ্ত ক্রিকেটাঙ্গন, প্রতিবাদে সংবাদ সম্মেলন ক্রিকেটারদের। বিপিএলের ম্যাচ খেলতে যায়নি দলগুলো, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ বোর্ডের। এই ছিল দুপুরের সময়ের পর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ ইনান। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।